আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আইন শৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন ফখরুল। প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডাক্তার শফিকুরের। গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডাক্তার ফজলুল হকের আবেদন বাতিল। ভোটের মাঠে থাকবে ৫.৫ লাখেরও বেশি আনসার ভিডিপি। বিগত ৩টি পাতানো নির্বাচনের পরিকল্পনা হয় ৮ সালের ভোটের পরেই প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়ে জানালো তদন্ত কমিটি। পাপেটে পরিণত হয়েছিল ইসি। এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম। মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ ৩ সুপারিশ। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। উন্নয়ন বাজেট থেকে ছেটে ফেলা হলো ৩০,০০০ কোটি টাকা। এনইসি সভায় সিদ্ধান্ত, যোগ্য পরিচালকের অভাবে যথাসময়ে শেষ হয় না প্রকল্পের কাজ। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান আনিসুলের বিচার শুরু। ৫ ফেব্রুয়ারি শাপলা চত্বর গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে উইন উইন অবস্থা তৈরি করাই চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেন তিনি। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজ আসন ঠাকুরগাঁ 1-এ অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন নেতাকর্মীদের সাথে। সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উদ্বিগ্ন, কনসার্ন, বিষয়টা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও, এবং একটা ভালো অবস্থায় আসবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শ্রমিক ইশতেহার সম্পর্কে জাতীয় অংশীজন কনভেনশন, যেখানে শ্রমজীবী মানুষের দীর্ঘকালের বঞ্চনা, শোষণ আর বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয় শ্রমিক ইশতেহার, যেখানে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার ও ন্যায্য হিস্যা অন্তর্ভুক্ত করা হয়। আলোচনায় বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন ইশতেহার বাস্তবায়নের। মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন, সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না।
বক্তারা বলেন, ভোটের অধিকার না থাকলে শ্রমজীবী মানুষের অধিকারও থাকে না। তাই দেশে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার দরকার। সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার নির্বাচন দেখতে চায় না জামায়াতে ইসলামী। এমনটা জানিয়ে দলটির আমির বলেছেন, এখনো ভোটের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা আশা করেন ডাক্তার শফিকুর রহমান। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি পশ্চিম পাকিস্তান। 18 কোটি মানুষের সোমবার রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির বলেন, বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার নির্বাচন চায় না তার দল। ভোটের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। এ সময় আলোচনায় আসে 71-এ সেনাবাহিনীর ভূমিকা। জামায়াত আমির বলেন, পশ্চিম পাকিস্তান বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি। 23 বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি। এর আগে সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে দৃশ্যমান হবে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন জামায়াত আমির। গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। এ সময় ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন স্থানে দলের নারী কর্মীদের হেনস্থায় উদ্বেগ জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও ইসিকে তাগিদ দেন তিনি। আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি, অপেক্ষমান রাখা হয়েছে 4টি। শুনানিতে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়। নির্বাচনের মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 645টি আপিল হয়। যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা। প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না। তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। গত 3 দিনের শুনানিতে জামাতে ইসলামীর 9টি আপিলের মধ্যে 3টি মঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী AKM ফজলুল হকের আপিল বাতিল করে ইসি। জাতীয় পার্টির এখন পর্যন্ত 21 জনের আপিল মঞ্জুর হয়েছে। তৃতীয় দিনে 5 জনের শুনানি ছিল, 3 জন বৈধতা পেয়েছে। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি। যেহেতু এটা প্রক্রিয়াধীন, সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। এখন পর্যন্ত 19টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে, 19 জন প্রার্থিতা পেয়েছেন। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন, এটা জাস্ট মেয়ার ফর্মালিটিস। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ ও কাগজপত্র খতিয়ে দেখছে আপিল ট্রাইব্যুনাল। কমিশনের বিচারক মহোদয়ের কাছে আমি চ্যালেঞ্জ করেছি, আমার নামে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই। তুচ্ছ কারণ নিয়ে আমাকে এই হয়রানি হলো। যাই হোক, যে এখন আমি সেটা মনোনয়নপত্র ফিরে পেয়েছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমি যাব সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। আদালতের নির্দেশ উপেক্ষা করে আমাদের নিবন্ধন না দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলি নাই। ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না। এই ফ্যাসিস্ট আমলেও তাকে আপনি আওয়ামী লীগ লেভেলাইজ করতেছেন কেন?
দেখেন সে ভোটে যদি সে জিতবে না জিতলে জিতবে না। 9 জনের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া গেছে, একজনের ব্যাপারে একটু ঝামেলা ছিল, বিভিন্নভাবে তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছিল। শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 22 জানুয়ারি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গেল 3টি পাতানো নির্বাচনের পরিকল্পনা হয় 2008 সালের ভোটের পরেই। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। প্রধান উপদেষ্টার কাছে 2014, 18 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামীম হাসনাইন। বলেন, তৎকালীন সরকার নির্বাচন কমিশনকে পাপেটে পরিণত করেছিল। আওয়ামী লীগের জয় নিশ্চিত করার এই দুরভিসন্ধিতে প্রশাসনের সাথে নীরবে অংশ নেয় বিচার বিভাগও। 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের জয়লাভ। 18 এর নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর আর 24 সালের ডামি নির্বাচন ছিল সাজানো, সুপরিকল্পিত। আর এই পরিকল্পনায় যুক্ত ছিল তৎকালীন সরকার প্রধান ও রাষ্ট্রীয় সংস্থাগুলো। এমন তথ্যই উঠে এসেছে গেল 3টি নির্বাচনের পোস্টমর্টেমে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টে। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। এ সময় ডক্টর ইউনূস নির্বাচনে যেন আর কখনো ডাকাতি না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। পরে ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান জানান, 2008-এর ভোটের পরই হয় পরবর্তী নির্বাচনগুলো পাতানো করার পরিকল্পনা। এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। কমিশনের সদস্য শামীম আল মামুন বলেন, বিগত 3টি নির্বাচনের কারসাজিতে জড়িত ছিল আমলা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি অংশ। তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই, মানে ইলেকশনের আগের রাত্রেই। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। ইভিএম প্রকল্প নির্বাচন কমিশনের ছিল না, এমনটা জানিয়ে বলা হয় এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী ও সামরিক কর্মকর্তাদের চাপিয়ে দেয়া লুটপাটের প্রকল্প। আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারী কিছু সামরিক কর্মকর্তা, তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছে। গেল 3টি নির্বাচনের আরও অধিকতর তদন্ত সহ 40টি সুপারিশ করেছে কমিশন। সেই সাথে বলে, নির্বাচনগুলোতে অনিয়মের সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা। এবং সরাসরি ক্রয়ের যে আদেশ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে বাহিনী সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন 5.5 লাখেরও বেশি আনসার সদস্য। বলেন, আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। 41তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের 26 ও 27তম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 4 জন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আনসার সদস্যদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।
প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। জাতীয় নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের টিমে থাকবে অস্ত্রধারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন সফল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আনসার সদস্যদের পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। নিরাপত্তা ঝুঁকি এড়াতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপের দল সাজাতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসি নিরাপত্তা বিভাগ, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপে দর্শকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে টাইগারদের, এমন শঙ্কার কথাও জানানো হয় আইসিসি দেয়া মেইলে। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা অসম্ভব বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতিতে, যার ফলে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। এই বিষয়ে আইসিসিকে 2 দফায় মেইল করা হলে ফিরতি মেইল দেয় সংস্থাটির নিরাপত্তা বিভাগ, নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে বিশ্বকাপের দলে না রাখা সহ 3টি সুপারিশ করা হয়। সমর্থকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কথা উল্লেখ আছে। অবশ্য সুপারিশের কথা বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, এমন পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। আইসিসি নিরাপত্তা বিভাগের এই সুপারিশগুলোকে অবাস্তব ও উদ্ভট বলে মন্তব্য করেন আসিফ নজরুল। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে দেওয়া উচিত বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। বিগত 16 মাস ধরে ভারতে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেন আসিফ নজরুল। বিশ্বকাপ ইস্যুতে নিজেদের জায়গা থেকে কোনো রকম ছাড় না দেওয়ার কথা জানান তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। চলতি অর্থ বছরের শুরুতে বরাদ্দ দেওয়া হলেও এখন এসে 10 মেগা প্রকল্প থেকে 12,000 কোটি টাকা কাটছাঁট করল অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বেশি টাকা কাটা হয়েছে মেট্রো রেল 1 প্রকল্পে। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, বাকি সময়ে অর্থের ব্যবহার হবে না বলেই উন্নয়ন বাজেট কমানো হয়েছে, এতে মন্ত্রণালয়গুলোরও আপত্তি নেই। তার মতে, যোগ্য প্রকল্প পরিচালক না পাওয়ার ফলেই এডিপি বাস্তবায়নে দেরি হচ্ছে। চলতি অর্থবছরের শুরুতে কথা ছিল উন্নয়ন প্রকল্পে খরচ হবে 2,30,000 কোটি টাকা, কিন্তু 6 মাস পেরোতেই ভাবনা আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক। কিছু সমস্যা পুরনো, তার উপর প্রকল্প রিভিউ, অর্থ সংকট আর প্রকল্প পরিচালকদের অভাবে কাজ তেমন এগোয়নি। ফলে 90% অর্থ খরচই করা যায়নি। প্রকল্প বাস্তবায়নের হার এই মুহূর্তে 10 বছরের হিসাবে সর্বনিম্ন। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধনের বিকল্প ছিল না। বরাদ্দ কমেছে প্রায় 30,000 কোটি টাকা। মেট্রো রেল 1, 5 ও 6 প্রকল্প থেকে কাটছাঁট হয়েছে সবচেয়ে বেশি। তালিকায় আছে শাহজালাল বিমানবন্দর, সিলেট হাটিকুমরুল 4 লেন, ঢাকা সিলেট 4 লেন ও গাজীপুরের বিআরটি প্রকল্প। অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4,000 কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। তাহলে ছিল কেন ওগুলো?
পরিকল্পনা উপদেষ্টা জানালেন, জুলাই বিপ্লবের পর থেকেই অনেক প্রকল্প পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দায়িত্ব দিতে হয়েছে বিকল্প ব্যক্তিকে, এতে কাজে দেরি হয়েছে। চলতি প্রকল্প সব তো আমাদের কাছে আসে না, ওগুলো চলতেই থাকে, কিন্তু যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো সংশোধন করতে হয়েছে। সংশোধন করতে গিয়ে আবার নতুন করে সেগুলোকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে। এ সময় বিদেশি ঋণের ক্ষেত্রে আরও সতর্ক হবার আহ্বান উপদেষ্টার। যেখান থেকে যত কিছু প্রজেক্ট বানিয়ে দেওয়া হোক, দাতা গোষ্ঠী হলেই হলো সব প্রজেক্ট নিয়ে নেওয়া, কিন্তু এটা যে এগুলো যে ঋণ নির্ভর, এগুলো যে আমাদের প্রয়োজনে কতদূর দরকার এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলছে কিনা সেগুলো তো দেখা হয়নি। কিন্তু আমি বলছি না যে আমরা ঋণ নিতে চাই না। বিদেশি ঋণের জন্য প্রকল্প প্রস্তাব সরাসরি ইআরডিতে না পাঠিয়ে আগে পিপিপির সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ পরিকল্পনা কমিশনের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যার মামলায় বিচার শুরু হলো সালমান এফ রহমান ও আনিসুল হকের। সোমবার 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এদিন নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চান সালমান ও আনিসুল। এদিকে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে উদ্বেগ জানিয়ে 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা একটি ফোনালাপে শোনা যায়, কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। ফোনালাপের এই অভিযোগ সহ তাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। সোমবার আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনা এসব অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। এদিন বিচার শুরুর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান ও আনিসুলের কাছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চান বিচারকরা। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এদিকে লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে উদ্বেগ ও 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় নেতারা প্রসিকিউশনের সাথে বৈঠক করে জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায়, জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেট করেছে সেই সকল ব্যবসায়ী, প্রশাসন, সাংস্কৃতিক কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রসিকিউটর গাজী তামিম জানান, গুরুতর শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। জামিনে থাকা অবস্থায় এই মামলার কোনো আসামির সাথে উনি যোগাযোগ করতে পারবেন না, এই মামলার কোনো সাক্ষীর সাথে উনি যোগাযোগ করতে পারবেন না। উনি ঢাকা শহরে থাকবেন এবং ঢাকা শহরের যে বাসায় থাকবেন সেই বাসার অ্যাড্রেস ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের তথ্য এবং সেই হাসপাতালের ঠিকানা ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি কোনো মিডিয়া, প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই জুলাই হত্যার ঘটনায় আরও 10টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে ট্রাইব্যুনালে। এদিন শাপলা চত্বর গণহত্যার মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তা লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তা প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকারের কারণে এমনটা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দুদক জবাবদিহিতা তৈরি করতে ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, পুলিশ কমিশন বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকায় এসেছেন 19তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ব্রেন ক্রিস্টেনসেন। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। দীর্ঘদিন শূন্য থাকা রাষ্ট্রদূতের পদটি পূর্ণ হতে যাচ্ছে ক্রিস্টেনসেনের আগমনে। সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, অর্থনীতি সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। পিটার হাস চলে যাওয়ার পর দীর্ঘ সময় শূন্য ছিল মার্কিন রাষ্ট্রদূতের পদ। ট্রাম্প প্রশাসনের নিয়োগে এবার রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসলেন ব্রেন ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ঢাকায় আসার আগে 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন ক্রিস্টেনসেন। জানান, বাংলাদেশের সাথে তিনি বেশ ভালোভাবে পরিচিত, সেখানে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। এর আগে সিনেট শুনানিতে ক্রিস্টেনসেন গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণে আরও সক্রিয় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত এই বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, শুধুমাত্র এক কেন্দ্রিক না। নতুন পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের ইলেকশনে আসবেন তাদের সাথে এই কন্টিনিউটিটা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রত্যেকটা সেক্টরেই কাজ করার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ, আমি মনে করি যে প্রোঅ্যাক্টিভলি এই সুযোগগুলো গ্রহণ করা উচিত। দুদেশের স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্ক রক্ষায় দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাগিদ দেন উইন উইন সিচুয়েশনের সম্পর্ক গঠনে। বাংলাদেশের সাথে যে চীন সংক্রান্ত সম্পর্কগুলি আছে এবং রিজিয়নালি পাকিস্তান বা ভারতের যে সম্পর্কগুলি আছে সেগুলিও তার জন্য একটা বড় ফোকাস হবে। সাউথ এশিয়ার জন্য ইউএস সিকিউরিটি স্ট্র্যাটেজিটা কি, এটার মধ্যে এক নম্বর প্রথম যে এটার উপরে গুরুত্ব তারা দেবে সেটা হলো স্ট্যাবিলিটি। ব্রেন ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা। 2019 থেকে 21 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকায় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও করবেন বৈঠক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স জিপি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের পলিসি ডায়ালগ। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নীতি নির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও অর্থনৈতিক বিশ্লেষকরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন বলেন, জিপি এর অ্যামাজন ইকোনমি, ইউএস বাংলাদেশ ককাস স্কিল ডেভেলপমেন্টের মতো প্রস্তাবগুলো শুধু কাগজে কলমে না রেখে বাস্তবায়ন করতে হবে। সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কাজ করতে হবে। আসছে জাতীয় নির্বাচনে গণতন্ত্রের জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আয়োজকরা বলেন, এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং একটি দায়িত্বশীল ও গঠনমূলক নীতি নির্ভর আলোচনা মঞ্চ। আপনারা হয়তো ফিরে যাবেন, আমি আশা করব আপনারা আবার ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে, মানুষের অর্থনৈতিক উন্নয়নে আপনারা আপনাদের অবদান রাখবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। বিজয় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে, আগামী ফেব্রুয়ারিতে কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা, এমন মন্তব্য করেছেন বিএনপির সাথে আসন সমঝোতা করে পটুয়াখালী 3 আসনে প্রার্থী হওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল রাতে পটুয়াখালীতে এক ওরস মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখ ইনশাআল্লাহ। তো
আপনাদের নিয়ে কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। রাজনৈতিক মতের কারণে কারো উপরে কেউ হামলা করবে না, মামলা করবে না, কাউকে হয়রানি করবে না, জুলুম করবে না কারোর সাথে। এই ধরনের একটা ন্যায় এবং ইনসাফের সমাজ আমরা কায়েম করতে চাই। দীর্ঘ ৬ বছর পর মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর সংঘটিত গণহত্যার বিচার শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। সোমবার শুনানির প্রথম দিন মিয়ানমারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছে গাম্বিয়া। এ সময় দেশটির বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাউদা জালো রোহিঙ্গাদের উপর সংঘটিত নির্যাতনের বিস্তারিত তুলে ধরে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। আগামী 15 জানুয়ারি পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরবে দেশটি। এরপর 16 থেকে 20 জানুয়ারি নিজেদের পক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার। তবে এই শুনানি জনসাধারণ ও গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে। 2017 সালে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনা অভিযানে প্রায় 7,30,000 রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়। 2019 সালে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সমর্থনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। 2 সপ্তাহ পার হলেও এখনও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। এখনও দেশটির বেশ কিছু স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। 15 দিনে আটক করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2000। এদিকে পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি তেহরানের। 4 দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। দেশজুড়ে চলমান ব্ল্যাকআউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদেও। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ। বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু সশস্ত্র গোষ্ঠী আমাদের নিরাপত্তা বাহিনী ও পুলিশের দিকে গুলি ছুড়েছে। শুধু তাই নয়, তারা সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। একই সাথে আমরা শান্তি আলোচনার জন্যও প্রস্তুত। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী। সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। দাবি, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।